প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশের ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক, উত্তরখান গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটি ছোট্ট কাজ দিয়ে শুরু করি। সেই ছোট্ট কাজটি হলো, এই ক্লাসের যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে তোমরা পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন বানানটি লিখে আমাকে জানাবে। পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন, পূর্বাহ্ন এর বানান কি হবে এবং মধ্যাহ্ন এর বানান কি হবে, এই দুটি আমাদের কমেন্ট সেকশনে জানাও। তারপর আমরা আমাদের ক্লাস শুরু করি। এই দুটি বানান আমাদের এই ক্লাসের সাথে সম্পৃক্ত। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেই দুটি বানান আমাদেরকে জানাও, আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমে জানিয়ে রাখি, বানান অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই বানান থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা হয় না, বিশেষ করে তোমাদের সপ্তম শ্রেণী, তারপর জেএসসি, ভবিষ্যতে ক্লাস 9, 10, তারপরে এইচএসসি, সব পরীক্ষাতে বানান থেকে প্রশ্ন আসে। এবং এরপরে তোমরা যখন অষ্টম শ্রেণীতে ভালো কোনো স্কুলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবে, সেই ভর্তি পরীক্ষাগুলোতেও বানান থেকে প্রশ্ন আসে, একেবারে নিশ্চিতভাবে বানানের থেকে প্রশ্ন এসে থাকে। চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। এই পাঠ শেষে আমি আশা করছি তোমরা যদি ভালোভাবে আমার এই ক্লাসটি দেখো, তাহলে এই পাঠ শেষে তোমরা বাংলা বানান রীতি প্রণয়নের প্রেক্ষাপট বলতে পারবে, বানান রীতি কি তা উল্লেখ করতে পারবে, এবং কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, এর সঠিক ব্যবহার তোমরা লিখতে পারবে। এরপরে আমরা প্রথমে জানি বাংলা বানান রীতি প্রণয়নের প্রেক্ষাপট। প্রথমে আমরা বিভিন্ন বাংলা ভাষায় বিভিন্ন লেখক বিভিন্নভাবে তাদের লেখায় বিভিন্ন রকম শব্দের বানান লিখত। এর প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি উদ্যোগ নেয় যাতে সবাই একই রকম বাংলা, একটি প্রমিত বাংলায় একই রকম সব বাংলা ভাষী সাহিত্যিক যেন একই রকম ভাবে বাংলা বানানগুলো লিখে। বিশেষ করে রবীন্দ্রনাথও এই বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে বাংলা বানান নিয়ে নিয়ম প্রণয়নের একটি উদ্যোগ নেয় এবং 1936 সালে একটি বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে, যার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 1937 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এই সালগুলো আমাদের জন্য, আমাদের পরীক্ষার জন্য দরকারি এবং আমাদের জেনে রাখার জন্য দরকারি। 1936 সালে প্রথম প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম, এবং এটি বাংলা ভাষার বানানের নিয়ম প্রচলনের প্রথম প্রচেষ্টা এটি, এবং এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1937 সালে। এরপর বাংলাদেশে প্রথম উদ্যোগটি নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমাদের যেই টেক্সট বুকগুলো আছে, এই টেক্সট বুকগুলো যেই প্রতিষ্ঠান থেকে প্রণয়ন করা হয়, সেই প্রতিষ্ঠান প্রথম উদ্যোগ নেয় বাংলা বানানের একটি নিয়ম প্রণয়নের জন্য, সেটি 1988 সালে। এরপর আবার উদ্যোগ নেয় বাংলা একাডেমি। সেই বাংলা একাডেমির উদ্যোগটি প্রকাশিত হয় 1992 সালের জানুয়ারি মাসে, এবং আমরা এখন প্রত্যেক ক্ষেত্রে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম এটি অনুসরণ করার চেষ্টা করে থাকি। এখন আমরা দেখি বানান কি। প্রথমে বানানটা কি, এটির একটি আনুষ্ঠানিক সংজ্ঞার সাথে আমরা পরিচিত হই, যেটি তোমাদের বইতে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখি তোমাদের কমেন্টস এসেছে কিনা। আমি প্রথমে এই ক্লাসটি শুরু করেছি পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন বানান কি হবে সেটি আমাকে জানানোর জন্য। এখনো কেউ সাড়া দাওনি। যদি সম্ভব হয় পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন এর বানান কি হবে সেটি আমাকে একটু লিখে জানাও। এখন সংজ্ঞাটির সাথে আমরা পরিচিত হই। বানানের আনুষ্ঠানিক যে সংজ্ঞা তোমাদের বইতে দেয়া আছে, সেই সংজ্ঞাটি হলো, বাগধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। বাগধ্বনিকে ফুসফুস থেকে আমরা যখন কথা বলছি, এই জায়গায় আমি এখন তোমাদের সাথে কথা বলছি, এই কথাগুলো বলার সময় ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে থেকে যখন বাগধ্বনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, তখন বর্ণ বা হরফের সাহায্যে এই ধ্বনিগুলো লেখার যে রূপ, সেই রূপটি সঠিকভাবে লেখার প্রক্রিয়াই হচ্ছে বানান। কোনো ভাষার মৌলিক শব্দের, এখানে আমরা দুটি বিষয়ের সাথে পরিচিত হবে, একটি মৌলিক শব্দ আর একটি যৌগিক শব্দ। বলা যায় যৌগিক শব্দকে সাধিত শব্দ আমরা বলতে পারি। কোনো ভাষার মৌলিক শব্দের গাঠনিক রূপ কি ধরনের হবে, কিংবা যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে বানানের নিয়মে কোনো পরিবর্তন আসবে কিনা তা জানার একমাত্র উপায় হলো বানান রীতি।
আর বানানটি আসলে ভালোভাবে জেনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো, আমরা তো বাংলা বানান নিয়মগুলো শিখবো, এর বাইরে সবচেয়ে ভালো নিয়ম হলো আমরা খুব বেশি পড়ব, খুব বেশি লিখব। আমরা যত বেশি পড়ব তত আমাদের শব্দের, প্রত্যেকটি শব্দের গঠন রূপ, বানান রূপ আমাদের মস্তিষ্কে সেট আপ হয়ে যাবে। যেমন আমরা বাড়ি লিখি, বাড়ি বাড়ি লিখলে আমি বাড়ি যাব, তখন বাড়ি লিখলে আমাদের মস্তিষ্কে বলে দিচ্ছে বাড়ি বানানটা কোন রকম হবে। আর যখন বাড়ি বলি, বাড়ি অর্থাৎ জল অর্থে বাড়ি, যখন বলি বৃষ্টির জল, যখন বাড়ি বলি তখন আমাদের মস্তিষ্ক আমাদের বলে দেয় সেই বাড়িটি কোন রকম বানান হবে। তো বাংলা বানান সম্পর্কে আসলে ভালো প্রস্তুতির জন্য সবচেয়ে প্রধান উপায় হলো সবচেয়ে বেশি পড়বো আমরা, সবচেয়ে বেশি লিখবো, তখনই আমরা বানান সম্পর্কে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করব। এর বাইরে আমরা এখন যে রীতিগুলো নিয়ে আলোচনা করছি এগুলো মূলত তৎসম শব্দের রীতি। তৎসম ভাষা, সংস্কৃত ভাষায় যে সুনির্দিষ্ট কিছু রীতি আছে সেই রীতিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন পরিচিত হব বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই ভাষাগুলোর উৎস। পাঁচটি উৎস থেকে বাংলা ভাষার শব্দগুলো আমরা ব্যবহার করি। প্রথম উৎসটি হলো তৎসম, এরপরে আছে অর্ধ তৎসম, তারপর আছে তদ্ভব, এরপরে দেশি এবং বিদেশি। এই পাঁচটি উৎস থেকে আমাদের ভাষায় মৌলিক শব্দগুলো এসেছে। এগুলো হলো সব মৌলিক শব্দগুলো এসেছে। আবার এগুলো দিয়ে আমরা সাধিত শব্দ বানিয়েছি, এই সমাস ব্যবহার করে, সন্ধি ব্যবহার করে, প্রকৃতি প্রত্যয় ব্যবহার করে, উপসর্গ ব্যবহার করে আমরা আরো নতুন নতুন শব্দ বানিয়েছি। তবে এগুলো মৌলিক শব্দগুলো এসেছে মূলত তৎসম বা সংস্কৃত থেকে। তৎসম মানে যে সমস্ত শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে সেগুলো হলো তৎসম। আর যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসার সময় একটু বিকৃত হয়ে গিয়েছে সেগুলো হলো অর্ধ তৎসম। আর যেগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় যখন এসছে তখন প্রাকৃত ভাষা হয়ে এসেছে। প্রাকৃত মানে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার সাথে সংস্কৃত ভাষার শব্দগুলো মিশ্রিত রূপ নিয়ে যখন বাংলা ভাষায় এসেছে। যেমন সংস্কৃত শব্দ হলো হস্ত, তৎসম হস্ত, তখন কোনো অঞ্চলের আঞ্চলিক ভাষায় সেটা হয়ে গিয়েছিল হত্থ, হত্থ, এবং এখন আমরা ব্যবহার করি হাত, এটি হলো একটি তদ্ভব শব্দ, এভাবে। আর দেশি এবং বিদেশি, এবং এখন আমরা দেখব কোন উৎসগুলোর সাথে জড়িত, উৎসের সাথে জড়িত বিভিন্ন অঞ্চল সম্পর্কে আমরা এখন পরিচিত হই। দেখো, সংস্কৃতর সাথে জড়িত, সংস্কৃত থেকে এর সাথে জড়িত আছে হলো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। বাংলা ভাষার যে মৌলিক শব্দ ভাণ্ডারের তিনটি তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব আমরা ইতিমধ্যে জেনেছি। এটির সাথে সরাসরি জড়িত সংস্কৃত ভাষা। তারপরে আছে দেশি ভাষা। দেশি ভাষার সাথে জড়িত দ্রাবিড়, অস্ট্রিক এবং প্রভৃতি অনার্য জাতি। আর্যরা এখানে আসার পূর্বে, এখানে যারা ছিল, আর্যরা আমাদের এই অঞ্চলে আসার পূর্বে যারা এখানে ছিল তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, এরকম যারা কোল, মুন্ডা, কোল, এরকম যারা ছিল তাদের কাছ থেকে যে শব্দগুলো আমাদের ভাষায় এসেছে সেগুলো হলো দেশি ভাষা। আর বিদেশি ভাষার উৎসগুলো হলো আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ ইত্যাদি। অনেক সময় বিদেশিরা আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্যের জন্য এসছে, অনেক সময় তারা এসে এখানে শাসন করেছে। তো তারা যখন বিদেশি শক্তি যখন এখানে এসছে, তারা তাদের ভাষাগুলো আমাদের ভাষার সাথে মিশে গিয়েছে, এবং সেই ভাষার উৎসগুলো হলো বিদেশি উৎস বলা হচ্ছে আমাদের এখানে, আমাদের বাংলা ভাষার বিদেশি উৎসের ভাষা বা শব্দ। এরপর আমরা নত্যবিধানের সাথে পরিচিত হই। নত্যবিধান কি? যে রীতি অনুসারে, আমি আগে বলে রাখি, নত্যবিধান, সত্যবিধান এগুলো হলো তৎসম শব্দের ক্ষেত্রে, অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, তখন কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, এই নিয়মগুলো হলো নত্যবিধান। বিশেষ করে নত্যবিধান হলো তৎসম শব্দে কোথায় মূর্ধন্য হবে, এই নিয়মটি হলো নত্যবিধান। যেমন আনুষ্ঠানিক সংজ্ঞাটি একটু দেখো। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে, অথবা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। ঋণ, তৃণ, হরণ, ভাষণ ইত্যাদি। তাহলে এগুলো থেকে এই সব শব্দ থেকে, যেসব শব্দ বিশেষ করে তৎসম সংস্কৃত থেকে যেগুলো বাংলায় এসেছে, সেই তৎসম শব্দগুলোতে কোথায় মূর্ধন্য হবে সেটির সুনির্দিষ্ট নিয়মটি হলো নত্যবিধান। আমরা এখন দেখি নত্যবিধানের কিছু নিয়মের সাথে পরিচিত হই। যেমন তৎসম শব্দের রি, র, স মূর্ধন্য স, তৎসম শব্দের রি, বয়শূন্য র মূর্ধন্য স, এই তিনটি বর্ণের পরে এবং রিকার, রিফলা, র্যাফ, ক্ষিয়, ক্ষিয় এর সাথে কিন্তু মূর্ধন্য স আছে, তোমরা হয়তো জানো। ক যোগ মূর্ধন্য স সমান ক্ষিয়। ক্ষিয় এর
ক্ষীয় এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন তৃণ, চরণ, চিত্রণ, স্বর্ণ, প্রেষণ, শিক্ষণ ইত্যাদি। যেমন রিকারের সাথে তৃণ, রয়ের সাথে হলো চরণ, রফলার সাথে হলো চিত্রণ, তারপরে রেফের সাথে স্বর্ণ, মূর্ধন্য ষ এর সাথে প্রেষণ, ক্ষীয়ের সাথে শিক্ষণ। এছাড়া তোমাদের বইতে অনেক আছে, যেমন ঋণ, ঘৃণা, তৃণ, মসৃণ, তারপরে রয়ের সাথে আছে বরণ, কিরণ, উচ্চারণ। তোমাদের বইতে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এরপর আমরা দেখি দ্বিতীয় নিয়মটি, একই শব্দের মধ্যে রি, রিকার, র, বৈষ্ণর, রফলা, রেফ বা মূর্ধন্য ষ এর যে কোনোটির পরে যদি যদি কি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ মানে স্বরধ্বনি থাকে, যদি স্বরধ্বনি থাকে, তখন স্বরধ্বনি আসলে সব ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি থাকে, কোনো ব্যঞ্জনই স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, তখন এরপরে যে নটি আসবে সে নটি মূর্ধন্য হবে। যেমন রণ, এবং আমি এখানে দিয়েছি হলো লক্ষণ। লক্ষণ আমি একেবারে ভেঙে দেখানো তোমার চেষ্টা করছি। রণ, র, অ মূর্ধন্য রণ, আর লক্ষণ ল, ক, স, ম, অ মূর্ধন্য লক্ষণ। এরপরে যদি ক বর্গের বর্ণ থাকে, ক বর্গের বর্ণ অর্থ হলো ক, খ, গ, ঘ, উ, এই পাঁচটি হলো একটি পরিবারের বর্ণ, সেই পরিবারটির নাম হলো ক বর্গ। এই ক বর্গের বর্ণ যদি থাকে, রি, এগুলোর পরে রি, রিকার, রেফ, রফলা, মূর্ধন্য ষ এগুলোর পরে যদি ক বর্গ, ক, খ, গ, ঘ, ও যে কোনোটি থাকে, তারপরে যদি ন আসে তৎসম শব্দে সে নটি হবে মূর্ধন্য। যেমন রঙ্কিনী, র, ম, ক, ই, ন, ই, এটা আমাদের ভাষায় এখন খুব বিরল এই শব্দটির ব্যবহার, রঙ্কিনী। এরপরে প বর্গের বর্ণ যদি থাকে, প, ফ, ব, ভ, ম, এই পাঁচটির যে কোনো একটি যদি থাকে, এরপরে যদি ন আসে সে নটি তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কৃপণ, শ্রবণ। প হলো প বর্গের বর্ণ, ব হলো প বর্গের বর্ণ, কৃপণ এবং শ্রবণ। আরও আছে আমাদের বইতে, আরও উদাহরণ দেওয়া আছে। তারপর জ, য়, হ এবং অনুস্বর যদি থাকে, তখন এরপরে যে নটি আসবে সে নটিও মূর্ধন্য হবে। যেমন বৃংহন এবং রামায়ণ। এটি হলো দ্বিতীয় নিয়ম। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস যেহেতু একেবারে 20 মিনিটের মধ্যে সীমাবদ্ধ, সেজন্য আমরা চেষ্টা করবো শুধু মূর্ধন্য এর ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য। মূর্ধন্য স এর ব্যবহার নিয়ে আমরা পরে অন্য কোনো ক্লাসে আশা করছি আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে এসবের পরবর্তী যে দন্তন্য হচ্ছে, সেই দন্তন্যটি মূর্ধন্য হয়। এরপরের নিয়মটি হলো যুক্ত ব্যঞ্জনে। যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলো, যেমন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ, এগুলো যখন যুক্ত ব্যঞ্জনে হবে তখন এর সাথে যে নটি আসবে সেই নটি হবে মূর্ধন্য। যেমন কণ্টক, ঘণ্টা, পণ্ডিত ইত্যাদি। এই নিয়মটির সাথে আরেকটি নিয়ম তোমাদেরকে বলে রাখি, সেটি হলো যুক্ত ব্যঞ্জন গঠনের সময়, যুক্ত খুবই ইম্পর্টেন্ট একটি নিয়ম, ভালোভাবে খেয়াল করো। যুক্ত ব্যঞ্জন গঠনের সময় তখন বিশেষ করে তৎসম শব্দে এই যুক্ত ব্যঞ্জনে বর্গীয় বর্ণগুলো নিজের ফ্যামিলির বর্ণের সাথে মিলিত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করে, নিজের ফ্যামিলি। যেমন ক, ক বর্গের সাথে যখন যুক্ত ব্যঞ্জন হবে তৎসম শব্দে ক, খ, গ, ঘ, উ এগুলো থেকে কোনো একটা বর্ণের সাথে মিলিত হবে তৎসম শব্দে। যেমন কঙ্কন, কঙ্কন, উঁর সাথে ক যুক্ত হয় কঙ্কন। এরকম অনেক উদাহরণ তোমরা পাবে। যেমন চ, চয়ের সাথে পঞ্চম, চঞ্চল। হ্যাঁ, এরকম চ বর্গের সাথে যখন মিলিত হবে তখন তার বর্গীয় বর্ণগুলোর সাথে এই পাঁচটি একটি অপরটির সাথে মিলিত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করবে। তৎসম শব্দের ক্ষেত্রে আমি আবার বলি, এগুলো তৎসম শব্দের ক্ষেত্রে। বিদেশি শব্দের ক্ষেত্রে এগুলোর হেরফের হয়ে নিয়ম, বিদেশি শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। অনুরূপ ত এর ক্ষেত্রে স্বীকার করো অন্তত, অন্তত এরকম ত এর সাথেও যখন যুক্ত ব্যঞ্জন হবে তৎসময় ত, থ, দ, দ, ন এরকম প এর সাথেও এরকম যুক্ত ব্যঞ্জন যখন হবে, যেমন সম্ভব, ম এর সাথে ব সম্ভব, তখন এই যুক্ত ব্যঞ্জনগুলো নিজের ফ্যামিলির সাথে, নিজের বর্গের সাথে মিলিত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, তোমরা মনে রাখবে। তৎসম শব্দে যখন যুক্ত ব্যঞ্জন গঠন হয় বর্গীয় বর্ণের, নিজের ফ্যামিলির বর্ণের সাথে মিলিত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করে। এবং তারই একটি নিয়ম হলো এটি, যুক্ত ব্যঞ্জনের ট বর্গের বর্ণগুলোতে ট, ঠ, ড, ঢ এর পূর্বে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয়। ইতিমধ্যে 13 মিনিট শেষ হয়ে গিয়েছে, আমি আর একটু দ্রুত যাই। 4 নম্বর হলো প্র, পরা, পূর্ব, অপর এগুলোর সাথে যদি অন্য শব্দ বসে, আমি শুরুতে তোমাদের যেটি বলেছি পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন লিখে আমাকে পাঠানোর জন্য, সেটি হলো এই নিয়ম থেকে এসেছে। প্র, পরা, পূর্ব, অপর এগুলোর সাথে যদি অন্য, দিনের একটি ভাগের নাম হলো অন্য, অন্য শব্দ বসলে সে অন্য এর নটি মূর্ধন্য হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, হয়ের সাথে যখন মূর্ধন্য বসে সেই মূর্ধন্যটা হয়ের নিচে বসে। হ এর সাথে যখন মূর্ধন্য বসে সেটি হয়ের নিচে বসে, আর হয়ের সাথে যখন দন্তন্য হয় সেই নটি হয়ের পিঠে বসে। হয়ের নিচে বসলে হয় মূর্ধন্য, হয়ের পিঠে বসলে হয় দন্তন্য। যেমন পূর্বাহ্ন,
অপরাহ্ন। আমি এবং তোমাদেরকে যেটা মধ্যাহ্ন লিখতে বলেছি, সেই মধ্যাহ্নর হয়টা হবে হয়ের পিঠে, কারণ মধ্যাহ্নতে হবে দন্তন্য। তাহলে আমরা এখানে জানলাম পরা, পূর্ব, যেমন পূর্বাহ্ন পূর্ব, এবং অপরাহ্ন অপর, এগুলোর সাথে যে অন্ন আসবে সেই অন্নের নটি হবে মূর্ধন্য, অর্থাৎ হয়ের নিচে বসবে, হয়ের পিঠে বসবে না। এরপরে কতগুলো তৎসম শব্দ স্বভাবতই মূর্ধন্য ন হয়, এটি খুবই ইম্পর্টেন্ট। এখানে যে তোমাদের বইয়ের তালিকাতে যেগুলো দেওয়া আছে সবগুলো তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এখান থেকে প্রায়ই প্রশ্ন হয়, এমসিকিউতে দেওয়া হয় নিচের কোনটি স্বাভাবিক মূর্ধন্য যোগে গঠিত শব্দ। আমি আমার ক্লাসের শেষে ছোট্ট একটি মূল্যায়ন রাখবো তোমাদের জন্য। দেখো এখানে তোমাদের বইতে তালিকা দেওয়া আছে অনু, আপন, কঙ্কন, কোন, গণ, গণক, গণ্য, গণিত, গণিত, গুণ, তৃণ, এরকম আমি এখান থেকে শুধুমাত্র কয়েকটি দিয়েছি। আপন, গণক, বেনু, নগণ্য, তুন, নিক্ষণ, এই মাত্র কয়েকটি এখানে দিয়েছি। এখানে যে তালিকায় যেই স্বাভাবিক মূর্ধন্য ন এর শব্দগুলো দেওয়া আছে তোমাদের এগুলো খুবই আত্মস্থ করে ফেলতে হবে। এরপরে নত্ব নিষেধ, মানে কোথায় মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, কোন কোন শব্দে দন্তন্য হবে। আমি আগেই বলেছি বিদেশি শব্দ হলে দন্তন্য হয়। যুক্ত ব্যঞ্জনে ত বর্গের দন্তন্য হলো ত বর্গের একটি বর্ণ, আগে জানিয়ে রেখেছি তোমাদের এই তৎসম শব্দে ত বর্গের সাথে বর্গীয় বর্ণগুলো মিলে একজন আরেকজনের সাথে মিলে যুক্ত ব্যঞ্জন গঠন করে। সেই নিয়মেই ত বর্গের বর্ণ যদি হয় তখন মূর্ধন্য কখনোই হবে না, দন্তন্য হবে। যেমন অন্তত, একটু আগে বললাম তোমাদের কি হলো, অন্তত শব্দটি বলছে অন্ত, দন্ত, দন্ত, অন্তত, এরকম দন্ত। তাহলে ত থ দ ধ এর সাথে যখন ন আসবে সেই নটি অবশ্যই দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। কেন হবে না? যেহেতু দন্তন্য ফ্যামিলির বর্ণ হলো ত থ দ ধ, ত থ দ ধ, এই বর্ণগুলো হলো দন্তন্য পরিবারের, সেজন্য এগুলোর সাথে যুক্ত হবে দন্তন্য, এগুলোর সাথে মূর্ধন্য হবে না। দ্বিতীয় রি র স, এটি আগের নিয়মটি, রি র স এর পরিবর্তে স্বরবর্ণ ক বর্গন্য, ক বর্গ, প বর্গ, জ, য়, হ অনুস্বার, এগুলো যেখানে মূর্ধন্য হতো, এগুলো না হলে তখন হবে দন্তন্য। এগুলো ব্যতীত অন্য কোনো বর্ণ থাকলে তখন হবে দন্তন্য, যেমন গিন্নি, সোনা, অর্জন, বর্জন। এরপর বিদেশি শব্দের ক্ষেত্রে সবসময় দন্তন্য হবে। বিদেশি শব্দের যেটি ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, পর্তুগিজ হোক, এখানে সবসময় দন্তন্য হবে, কখনই মূর্ধন্য হবে না। যেমন গ্রিন, ইস্টার্ন, কেরানি, সেকেন্ড ইত্যাদি। ক্রিয়াপদের বানানে দন্তন্য হয়, যেমন পারেন, করেন, ধরেন। ক্রিয়াপদের যে নগুলো আসে, সেই প্রত্যয়ের নগুলো আসে, সেই নগুলো দন্তন্য হয়, সেগুলো মূর্ধন্য হয় না। এরপরে সমাসবদ্ধ শব্দে যে কোনো রি র, এগুলো রি র স যাই থাকুক না কেন, সেটি যদি সমাস বা সন্ধি যোগে গঠিত হয়, সমাস যোগে গঠিত হয়, তখন সেখানেও মূর্ধন্য থাকবে না, সেই মূর্ধন্যটা দন্তন্য হয়ে যাবে। যেমন এই ত্রিনয়ন, ত্রি যোগ নয়ন, ত্রিনয়ন, ত্রিনয়ন, দুর্নাম, অগ্রনায়ক ইত্যাদি। এখানে শুধু সমাসের কথা বলা হয়েছে, এটি সন্ধির ক্ষেত্রেও একইভাবে ঘটে। তখন মূর্ধন্য থাকে না, শুধুমাত্র তখন দন্তন্য হয়ে যায়। সমাসবদ্ধ শব্দের পূর্বে রি রস থাকলেও তখন আর মূর্ধন্য থাকবে না, সেই মূর্ধন্যটা দন্তন্য হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে 17 মিনিট শেষ। একটি মূল্যায়ন, ছোট্ট একটি মূল্যায়ন রেখেছি তোমাদের জন্য। দেখো, লক্ষ্য করো, বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রকাশ করেন? সঠিক উত্তর 1936, 1958, 1988 এবং 1992। সঠিক উত্তরটি আশা করি তোমরা দিতে পারবে। যদি পারো কেউ কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তরটি কি হবে। সঠিক উত্তরটি হবে 1992। এরপর রি র, রি, রিকার, র, রফালা, রেফ এবং জ, য়, হ অনুসারের পরে নিচের কোনটি থাকলে তৎপরবর্তী দন্তন্য মূর্ধন্য হবে? আমরা ইতিমধ্যে জেনেছি, সেটি হলো স্বরবর্ণ। তারপর স্বাভাবিক মূর্ধন্য যোগে গঠিত শব্দ কোনটি? স্বাভাবিক মূর্ধন্য যোগে গঠিত শব্দ হলো আপন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নত্যবিধানের যেই আলোচনাগুলো বাংলা নিয়মে আমাদের বইতে উল্লেখ করেছে, এই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যে বইতে নিয়মগুলো আছে সেগুলো ভালোভাবে কয়েকবার রিভিশন দাও আশা করি, এবং আমাদের এই পাঠটি কয়েকবার দেখো। আশা করি এই নিয়মগুলো তোমরা কখনোই ভুলবে না। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সকলে যদি বাইরে যাই, আমরা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব, বারবার হাত ধোবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এবং ঢাকা অনলাইন স্কুলে গত ঈদে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগামী শুক্রবার বিকেল 5:30টায় আমাদের এই পেজে সেটি প্রকাশ করা হবে। তোমাদের সকলকে দেখার আমন্ত্রণ রইল। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।